শ্বশুরবাড়িতে এসেছিলেন, তখন আমার শাশুড়ি আমার বাবাকে সোফায় বসতে দেয়নি, ডাইনিং টেবিলে বসে খেতে দেয়নি। এমনকি আমার শাশুড়ি আমাকে বলেছেন এমন লোক যেন আমাদের বাড়িতে বারবার না আসে। সেদিন আমার বাবার মাথাটা নিচু ছিল, কিন্তু আমার মাথার উপরে পুরো পৃথিবীটা ভেঙে পড়েছিল। কারণ যে মানুষটা নিজের পেটের ক্ষুধা ভুলে গিয়ে আমাকে মানুষ করেছে, সেই মানুষটাকে আমার চোখের সামনে অপমান করা হচ্ছিল। সেদিন আমি চুপ ছিলাম, কিন্তু সেই নীরবতাই একদিন আমার সংসার ছেড়ে চলে আসার কারণ হয়ে দাঁড়ায়। আজ বিয়ের 22টা বছর পার করেছি, এখন আমি সুখী। আমার স্বামী, সন্তান, সংসার সবকিছুই আছে, কিন্তু এখনো যখন বাবাকে নিজের ডাইনিং টেবিলের সবচেয়ে সম্মানিত স্থানে বসে খাওয়াই, তখন সেই দিনগুলোর কথা না আমার মনে পড়ে। সেই অপমানের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি ফরিদপুর জেলার একটা ছোট্ট গ্রামের মেয়ে। আজ আমি আমার জীবনের এমন একটা সত্য ঘটনা শেয়ার করব, যা হয়তোবা অনেক মেয়ের জীবনের সাথেই মিলে যাবে। আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি। সংসার, স্বামী আর 2টা বাচ্চা নিয়ে আল্লাহর রহমতে আমি ভালোই আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জীবনে এমন কিছু ঘটনা আছে যা মনে পড়লে এখন আমার বুকের ভিতরটা কেঁপে ওঠে। আমি সেই কথাগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার বাবা একজন খুব সাধারণ কৃষক ছিলেন। সারা জীবন মাঠে কাজ করেছেন, রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, কিন্তু আমাদের 3 ভাই বোনকে মানুষ করার চেষ্টা কখনো ছাড়েনি। বাবা খুব বেশি লেখাপড়া জানতেন না। আমার বাবার গায়ের রংটা ছিল কালো, মুখে রোদে পোড়া দাগ, পরনে থাকতো সাধারণ লুঙ্গি আর শার্ট। কিন্তু আমার চোখে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটাই ছিল না আমার বাবা। আমার বাবা খুব গরিব ছিল, কিন্তু আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম। গ্রামের স্কুল থেকে ভালো ফলাফল করে কলেজে উঠেছিলাম। দেখতে খুব সুন্দর ছিলাম, আর দেখতে সুন্দর হওয়ার কারণেই অনেকেই আমার প্রশংসা করত। সে সময় শহরে একটা ধনী পরিবারের ছেলে আমাকে দেখে পছন্দ করে। অনেক বাধা পেরিয়ে আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমি শহরে চলে যাই। শুরুতে মনে হয়েছিল আমি যেন স্বপ্নের জগতে এসেছি। বড় বাড়ি, দামি আসবাবপত্র, গাড়ি সবকিছুই ছিল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বুঝতে পারলাম ওই বাড়ির মানুষগুলো আমাকে যতটা সহজে মেনে নিয়েছে, আমার বাবাকে ততটা সহজে মেনে নিতে পারবে না। আমার শাশুড়ি প্রায় আমাকে বলতেন, মেয়েটা ভালো, কিন্তু ওর বাপের বাড়ির পরিবেশটা আমার একদমই ভালো লাগে না। প্রথম দিকে আমি চুপ থাকতাম, একদমই কিচ্ছু বলতাম না, শুধু কান্না করতাম। একদিন বাবা আমাকে দেখতে শহরে এলেন। সেদিনের ঘটনাটা আমি আজও ভুলতে পারি না। বাবা নতুন একটা শার্ট কিনেছিলেন, হয়তোবা জীবনে কয়েকটা বাড়ি নতুন কাপড় কিনেছেন। আমাকে দেখতে আসবে বলে সে অনেক খুশি ছিলেন। বাড়িতে ঢোকার পর আমার বাবা দেখি সোফায় বসতে যাচ্ছেন, আর আমার শাশুড়ির সঙ্গে সঙ্গে বললেন, ওখানে বসবেন না, নিচে বসেন। আমার বাবার মুখটা তখন একদম মলিন হয়ে গেল। আমার ভিতরটা যে একদম ভেঙে চুরে যাচ্ছিল, আমি কাউকে বলে বোঝাতে পারতেছি না। আমি তখন কিছুই বলতে পারিনি, শুধুমাত্র বাবার মুখের দিকে আমি তাকিয়েছিলাম, আর নিজের অজান্তে দেখি চোখ দিয়ে পানি বের হচ্ছে। খাওয়ার সময় সবাই যখন ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল, কিন্তু আমার বাবাকে আলাদা করে রান্নাঘরের পাশে একটা টুলের উপর বসিয়ে খাবার দেওয়া হলো। সেদিন আমার মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ভিতরে ছুরি দিয়ে আঘাত করতেছে। আমার বাবা কিছুই বলেনি, শুধু মাথা নিচু করে খেয়ে নিয়েছেন। আমার বাবা 2-1 দিন থাকার জন্য এসেছিল। সে ঢাকা শহরে কখনো আসেনি, কিন্তু আমার বাবা ওদের এই ব্যবহারটা মেনে নিতে পারেনি। সেই কারণে সে বিকেলেই চলে যাচ্ছিল। বিদায়ের সময় বাবার চোখে আমি পানি দেখেছিলাম, কিন্তু তিনি হাসি মুখে বলেছিলেন, মারে, তুই ভালো থাকিস। আমি ভালো আছি মা, তুই আমাকে নিয়ে টেনশন করিস না। সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু এরপরও অপমান থামেনি। বাবা যখনই আসতেন, শাশুড়ির নানান রকম কথা শোনাতেন। কখনোই বিছানায় বসতে দিতেন না, আবার কখনোই ডাইনিং রুমে বেশিক্ষণ থাকতে দিতেন না। আমার শ্বশুরও খুব একটা প্রতিবাদ করতেন না। সবচেয়ে বেশি কষ্ট পেতাম তখন যখন দেখতাম আমার স্বামীও সবকিছু দেখে একদম চুপ থাকে। সে মানুষটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু নিজের বাবা মার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা তার ছিল না। একদিন আমার শাশুড়ি আমার বাবাকে উদ্দেশ্য করে এমন কিছু কথা বললেন যেটা আমি মুখেও আনতে চাই না, আর সেই কথাগুলো এখনো আমার কানে ভেসে আসে। সেদিন আমার ধৈর্য ভেঙে গিয়েছিল। আমি আমার স্বামীকে বললাম, যে বাড়িতে আমার বাবার কোনো সম্মান নেই, সেই বাড়িতে থাকার তো কোনো মানেই হয় না। কেউ আমার কথাটা গুরুত্ব দেয়নি, তাই আমি সিদ্ধান্ত নিলাম। আমি এক কাপড়ে আমার বাবার বাড়িতে ফিরে গেলাম আমার বাবার সাথে। সেদিন আমাকে অনেকেই অনেক কথা বলেছিল। আমাকে বলেছিল, মেয়েরা কি এইভাবে সংসার ছেড়ে চলে আসে? কিন্তু আমি জানতাম স্বামী ছাড়া থাকা কষ্টের, কিন্তু বাবার অপমান সহ্য করা তার চাইতেও বেশি কষ্টের। আমি বাবার বাড়িতে ফিরে আবার পড়াশোনা শুরু করলাম। একটি স্কুলে চাকরিও পেলাম। প্রায় 8 মাস আমি আমার শ্বশুর বাড়িতে ফিরিনি। এই সময়ে আমার স্বামী বহুবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি শুধু একটাই কথা বলতাম, যেদিন আমার বাবাকে সম্মান দিতে শিখবে, সেদিনে আমি ফিরবো। ধীরে ধীরে আমার অনুপস্থিতিতে সবাই তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছিল। একদিন আমার স্বামী নিজে আমার বাবার কাছে এসে ক্ষমা চেয়েছিল। শুধু সেই নয়, আমার শ্বশুর শাশুড়িও ক্ষমা চেয়েছিল। আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে বলেছিল,
আমরা মানুষ চিনতে ভুল করেছি। সেদিন প্রথমবার আমি দেখেছিলাম আমার বাবাকে ডাইনিং টেবিলে বসিয়ে সবাই একসাথে খাবার খাচ্ছিলেন। বাবার চোখে তখন আনন্দের পানি চলে এসেছিল। আমি সেই দৃশ্য দেখে নিজেও কেঁদে ফেলেছিলাম। তারপর আমি আবার সংসারে ফিরে যাই। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যেতে থাকে। আমার শ্বশুর শাশুড়ি ধীরে ধীরে আমাকে নিজেদের মেয়ের মতোই ভালোবাসতে শুরু করলো। তারা বুঝেছিলেন মানুষের সম্মান টাকা দিয়ে মাপা যায় না। একজন কৃষকের ঘামের যে সততা থাকে তা অনেক ধনী সম্পদের চেয়েতেও মূল্যবান। আজ আমাদের বিয়ের প্রায় 20 বছরের বেশি হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই এখন পৃথিবীতে আর নেই। আমার স্বামী এখন আগের চাইতেও অনেক বেশি বুঝদার হয়ে গেছে। আমাদের 2টি সন্তান আছে। তারা তাদের নানুকে খুবই ভালোবাসে। আমার বাবা যখন আমাদের বাড়িতে আসেন তখন আর কেউ নিচে বসতে বলে না। আমি নিজেই তাকে ডাইনিং টেবিলে প্রধান চেয়ারে বসে খাওয়াই। তার পছন্দের খাবারগুলো রান্না করি। আমার বাবা যখন খেতে খেতে হাসেন তখন মনে হয় পুরো পৃথিবীর সুখটাই যেন আমি পেয়েছি। কখনো কখনো বাবা মজা করে বলেন, মারে আগে তো আমাকে নিচে বসিয়েই খাওয়াতো। তখন আমরা সবাই হেসে ফেলি, কিন্তু আমার চোখটা ভিজে ওঠে। কারণ আমি জানি একজন সন্তানের কাছে সবচেয়ে বড় কষ্ট হলো নিজের বাবা মার অপমান, আর সবচেয়ে বড় সুখ হলো সেই বাবাকে সম্মানের আসনে বসাতে পারা। আজ আমি শুধু একটা কথাই বলতে চাই, গরিব হওয়া কোনো অপরাধ নয়, কৃষক হওয়া লজ্জা নয়। লজ্জা হলো সেই মানুষদের যারা টাকার অহংকারে একজন সৎ বাবাকে সম্মান দিতে জানে না। আর বিশ্বাস করুন, সময় একদিন সবকিছুর হিসাব ঠিকই মিলিয়ে দেয়। যে মানুষকে একদিন অবহেলা করা হয়, একদিন সেই মানুষটাই সবচেয়ে বেশি সম্মান